2014 সালে আমার ছেলে বিদ্যা মন্দির স্কুলে পরীক্ষা দিতে যায়। পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার খাতা জমা দিয়ে বাইরে বেরিয়েছিল। কোন ক্লাসে ভর্তি? 11 ক্লাসে পরীক্ষা দিচ্ছে। বাইরে বেরিয়ে জল খেতে গিয়েছে আর আপনি গুলি করে মেরে দিয়েছে। প্রায় এক যুগ কেটে গেলেও স্কুলের মধ্যেই ঢুকে গুলি করে হত্যা করা ছাত্রর পরিবার তৎকালীন শিক্ষামন্ত্রীর আশ্বাস পেয়েও মিলল না অভাবী পরিবারের কোনো আর্থিক সহযোগিতা। এমনকি ওই ছাত্রের পড়াশোনা জানা দাদার কাজ, বরং সেই সময় কলকাতার সোনারূপার দোকানে কাজ করা দাদা ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে বাড়ি আসার সময় পথ দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে একমাত্র রোজগারে বলতে বৃদ্ধ বাবা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করেন। অথচ সেই সময় সমস্ত জনপ্রতিনিধি, রাজনৈতিক মানুষরা তারা কিন্তু আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বর্তমানে কিছুই নেই। বিদ্যালয়ের কোনো এক ছাত্রীর সাথে অজয়ের বন্ধুত্ব মেনে নিতে পারেনি দুর্জয় সরকার নামে অন্য বিদ্যালয়ের এক সহপাঠী দুষ্কৃতীদের নিয়ে বিদ্যালয়ে এসে গুলি করে হত্যা করে অজয়কে। সেই ঘটনায় এখনও কোনো সুরাহা হলো না তাদের। যদিও তৎকালীন শিক্ষামন্ত্রীর দৃষ্টিপাত করানো হয়েছিল, জনপ্রতিনিধিদের সহযোগিতায় কোনো আর্থিক সহযোগিতা পাওয়া যায়নি। বর্তমানে পরিবারের একমাত্র উপার্জনকারী যিনি অসুস্থ, বৃদ্ধ, তাও তার উপার্জনেই দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকতে হয় তাদের, কিন্তু জনপ্রতিনিধিদের দেখা মেলেনি। বিজেপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলা হয়, যার বিরুদ্ধে অভিযোগ তিনি এক জেলা স্তরের তৃণমূল নেতার ভাইপো, তাই বোধহয় কিছুই হলো না। স্থানীয় নবলা পঞ্চায়েতের প্রধান তৃণমূলের সুদীপ প্রামাণিক জানান, সেই সময় প্রধান ছিলেন না তিনি, পরবর্তীতে এসেছেন। তবে ভেবে দেখবেন, এখন প্রশ্ন একটা, আদৌ কি সকল রাজনৈতিক দল ভুলে সকলে একসাথে ওই পরিবারের সুরাহা দেওয়ার সমবেত প্রচেষ্টা চালানো যায় না? তাই কি আমরা যে কাজ তার একটু কাজ পালিরা যা তো একটু ভালো হতে পারে। কি অবস্থা রয়েছে এরা খুবই অসহায় আছে। এই যে বড় ছেলে সে কাজ করতে পারে না? বড় ছেলে কাজ করতে পারে, মানে সেরামের কাজ তো এখানে নাই। রাজমিস্ত্রি কাজ করলেও পারে না একেবারেই। তো আগে একটু সোনার উপর কাজটা করতে চলে গেছে, তার উপর কাজ এখন সেরামের নাই, চলে গেছে কাজ। ভাইটা মরে যাওয়ার পরের থেকে ও মানে একটা দুশ্চিন্তা করে। আর এই যে এখানে মাথার উপর প্রধান আছে, এমএলএ আছে, তারপরে পঞ্চায়েত সমিতি আছে, এরা এরামের মানে কোনো ইস্যু করলি পারে, বিপদে করলি পারে ডাকলে আসলো, হয়তো একটা কথা বললে চলে গেল। সহযোগিতা কিছু মানে এদের এখন হারিয়ে যাচ্ছে নেন অবস্থা। আর একজনই কাজ করে। স্বামীর বয়স কত মোটামুটি? সে কাজের কর্মক্ষমতা এখন আর নেই। কি কাজ করে রাজমিস্ত্রি? প্রতিদিন কাজ থাকে? প্রতিদিন থাকে না। তার মানে খুবই খারাপ অবস্থার মধ্যে। কি নাম আপনার? এখানেই বাড়ি? কাজের ব্যবস্থা করে দেন। ছেলেটা বেঁচে থাকলে কত টাকা ইনকাম করতো, একটা বাবা মায়ের ভাবে থাকতো না, ঘর ধরতে থাকতো না। আপনারা একটা কাজের ব্যবস্থা করেন, ওর একটা বড় ছেলে আছে, আপনারা ঘর ধরে ব্যবস্থাটা একটু করে আপনারা তো সবই দেখে যাচ্ছেন পরিস্থিতি আমাদের এখানে। আচ্ছা, যখন এই ছেলেটি মারা যায় তারপর তো অনেক নেতা মন্ত্রী সবাই এসছে, সবাই এরকম খোলা টাকা চলে গেছে, কেউ কোনো ব্যবস্থা নেই। আমাদের কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি ওর একটা ছেলে হচ্ছে অ্যাক্সিডেন্ট করে ছেলেটা কর্ম করতে পারে না, তাকে একটা কাজ দেন আর এদের ঘর বাড়িটা একটু ঠিক করে দেন। এই যে চারিদিকে ঘর হচ্ছে, আবাস যোজনা ঘর পাচ্ছে, নাম আসতে ঘর এরা আবেদন করেছে, নাম আসছে, নাম আসতে ঘর কোনো সরকারি সুযোগ সুবিধা কিছু পায় না। এখন আপনারা যদি কোনো ব্যবস্থা করে ঘর হবে আর ছেলেটাকে একটা কাজ। কি নাম আপনার? আমার নাম উষাশী। হ্যাঁ, উষাশী। আপনার প্রতিবেশী? হ্যাঁ, আমরা এই তো বাড়ি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনার পঞ্চায়েত এলাকাতেই বুইচাক ভূতপাড়াতে বাড়ি। অজয় ঘোষ নামে একটি বাচ্চা 2014 সালে স্কুলের মধ্যেই গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীকালে তার বিচার হয়েছে, কিন্তু তার আর্থিক পরিস্থিতি বাড়ির এখন খুবই খারাপ। সে সময় কথা দেওয়া হয়েছিল, যে আশ্বাস দেওয়া হয়েছিল সমস্ত জনপ্রতিনিধিদের বাড়িতে গিয়ে, যে তার একটা কাজের ব্যবস্থা করা হবে। কি বলবেন এ বিষয়ে? হ্যাঁ, সেই সময় আমাদের একটা স্কুলের মধ্যে ঘটনা ঘটেছিল, শুনেছিলাম। সেই সময় আমাদের আমি নবলা অঞ্চলের প্রধান এখন আছি, তখন আমি ওই রাজনীতির প্রধান ছিলাম না। তখন আমাদের প্রধান ছিল সাধনা ঘোষের। সেই সময় যে অজয় ঘোষ যে বাড়িটায় খুবই দুঃখজনক ঘটনা, যে অজয় ঘোষের
যখন মারা যায় আমরা সেই পরিবারের পাশে ছিলাম। সেই পরিবারটা আমি এখানে যখন প্রধান হই তারপরে আমার কাছে উনি এসেছিলেন, আমি তাকে আশ্বাস দিয়েছিলাম। তার কাছে অনেকভাবে আমাদের দল থেকে তাকে একটা তার ভাইয়ের জন্য, যে ওই পরিবারে একটা ছেলে মারা গেল তার জন্য একটা অন্য একটা ছেলে আছে তার ভাই, সেই ভাইয়ের কাজের জন্য তিনি একটু ছোটাছুটি করেছিলেন। সেখানে আমাদের মন্ত্রী লেভেলের সব চিঠিপত্রও আছে, সেখানে ওনাকে যেতে বলেছিল। উনি ওখানে যাওয়ার পরে একটা ডেট দিয়েছিল, ওনার বক্তব্য আমার কাছে এসে বলেছিল যে ডেট দিয়েছিল, সেই ডেটেও পৌঁছাতে পারিনি ওখানে। তারপরেও আবার নাকি ফোন করেছিল, সেই ফোনটা ও রিসিভ করেছিল। সেই ফোনটা রিসিভ না করাতে পরে আমি আমার কাছে যখন আসে এর মধ্যে একদিন এসেছিলাম, তাই বলে ওই নাম্বারটা আছে তোমার কাছে, ফোন থেকে বের করা যাবে? বলছি না, নাম্বারটা তো ডিলিট হয়ে গেছে। আমি বললাম নাম্বারটা ওই নাম্বার আছে, ফোন এসছে, সেই ফোনটা তুমি তাহলে পরের দিন আবার অফিসে যাও, কোন অফিস থেকে এসেছিল। তারপরে উনি কলকাতায় কোথায় গেছে, সেখান থেকে নাকি ঘুরে এসছে, সেই জায়গা মতো পৌঁছাতে পারেনি। তার একটা কাজের জন্য প্রায় অনেকটা কাজটা এগিয়ে গেছিলো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা শুনে তার একটা আশ্বাস যে কাজের জন্য করেই ফেলেছে, কিন্তু তার যোগাযোগটা হয়তো করতে পারেনি। কিন্তু আপনাদেরই তো শাসক দল, সে সুব্রত বক্সির চিঠি দেখলাম ওখানে, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছেও গিয়েছিলেন বললেন, কালীঘাটেও গিয়েছিলেন, তো অনেক জায়গায় জমা দেওয়া আছে। আবারও কি আপনাদেরই শাসক দল, তাহলে আপনারাও তো যোগাযোগ করতে পারেন। উনি আমার কাছে আসতো, আমি ওনাকে এর আগেও তো ওকে যুক্তি পরামর্শ ভালো বুদ্ধি দিয়েছি। আমি জেলার নেতাকে এই বিষয় নিয়ে ফোন করেছি, আমি ব্লক নেতাকেও ফোন করেছি যে আমি আমার কাছে জেলার প্যাডে একটা চিঠি করে দেবো, তুমি যেও। সে সেই সময় বললো আমার তো সব চিঠিপত্র করাই আছে ওখানে, আমার তাহলে ওই অফিসটায় তোমাকে যেতে হবে। তাই কোনো কারণে ওনারা হয়তো সেটা বুঝে উঠতে পারেননি, আবারও যদি দ্বিতীয়বার চেষ্টা করেন। এর আগে আমি নেতৃত্বদের সঙ্গে কথাও বলেছিলাম, এই ওনার পাশে আমি দাঁড়িয়েছি যে তুমি তোমার ওই ছেলেটা এরকম ঘটনা ঘটে গেছে, এই ছেলেটা যদি কাজ কাম হয় আমরা খুব খুশি হব, খুশি হব। আরেকটা বিষয় হচ্ছে ওনার ঘরের অবস্থা খুবই খারাপ দেখলাম, তো এত তো আপনারা ঘর দিচ্ছেন সরকারি আবাস যোজনায়, তো ওনার ঘরটা বাতিল হচ্ছে কেন বারবার? দেখুন ব্যাপারটা, আমাদের ঘরে প্রথম অবস্থায় একটা নবলা অঞ্চলে 4200 ঘরের একটা লিস্ট ছিল, সে বিষয়টা আপনারা ভালো মতন জানেন। সেই লিস্টটা আমাদের যখন আমাদের দিল্লিতে ভেরিফিকেশন করতে যায়, সেই ঘরটা লিস্টটা এমন হয়ে আসে, সেই ঘরটার থেকে আমাদের মোটামুটি 1500 ঘর বাদ হয়ে যায়। কীভাবে বাদ হলো আমরা বলতে পারবো না, আমরা কোনোদিন আমাদের না মেম্বার না প্রধান কেউ একটা ঘর বাদ দিয়েছে। সেই সময় সেই লিস্টটা হয়তো বাদ হয়ে যায়, সেই জন্য আমরা বারবার বলেছি যে ঘর পায়নি দুস্থ মানুষ দিদিকে বলো যে নাম্বারটা আছে, ওই নাম্বারটায় ফোন করলে অবশ্যই তারা ফোন ধরবে, তার সুব্যবস্থা হবেই। আপনি প্রধান হিসাবে এর পরবর্তীকালে উনি যদি আবারও সহযোগিতার জন্য আসেন, আবার যদি ঘরের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে সহযোগিতা করবেন? সহযোগিতা আমি 100% ওনার জন্য করবো। উনি একটা দুস্থ মানুষ, সেই পরিবারের পাশে আমি সবসময় সর্বদাই। আপনার নাম, পরিচয়? আমার নাম সুদীপ প্রামাণিক, নবলা অঞ্চল, তৃণমূল কংগ্রেস। 2002 সালে পরীক্ষা দিতে গিয়েই মূলত খুন হয় স্কুল প্রিমিসেসের মধ্যে। তো সেক্ষেত্রে পরবর্তীকালে তাদের সহযোগিতার জন্য তারা চেয়েছিলেন, হয়তো বিচার কিছুটা হয়েছে, কিন্তু পরিবারের খুব খারাপ অবস্থা আর্থিকভাবে, তো ওনারা চাইছেন একটা কাজের ব্যবস্থা করতে। তো আপনারা কি সেই সময় কিছু তৎপর হয়েছিলেন? দেখুন, ঘটনাটা 2014 সালে, আর আমি এই বিদ্যালয়ে জয়েন করেছি 2019 সালের জুলাই মাসে। তো সুতরাং আমি এই সময় ছিলাম না, কিন্তু যতটুকু শুনেছিলাম শিক্ষকদের থেকে ঘটনাটা সম্পর্কে আমরা শুনেছিলাম, এবং তখনকার যে শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তারা পরিবারের পাশে একটা দাঁড়ানোর চেষ্টা করেছিল, এইটুকু জানি। আর এই বেশি কিছু আমি জানি। আর এই যে পরিবারের পরিস্থিতি এখন খুবই ভয়ানক, তারা চাইছেন একটা কাজের জন্য, সেক্ষেত্রে কি কোনো সহযোগিতা করা যেতে পারে? সহযোগিতা বলতে দেখুন, মানে কাজ দেওয়ার ক্ষমতা তো আমাদের স্কুলের তরফ থেকে নেই। তো যদি পরিবারের ভালো হোক, এটা আমরা সকলেই চাই। সেই পরিবার যদি ভালো একটা কিছু পায়, কাজ পায়, পরিবারটা বেঁচে যাবে। তো যদি সেরকম কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা করতে রাজি আছি। আপনারা কি কোনো আবেদন করেছিলেন কোনো আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ডিআই বা তার উপরে শিক্ষা দপ্তরে যেরকম? না, সেই ব্যাপারে আমি এখন পুরোটা আমার কাছে খবর নেই, আমি জানি না। আমি শুধু এটুকু জানিয়েছিলাম যে কিছু অর্থ সাহায্য তখনকার শিক্ষক শিক্ষিকারা করেছিলেন ওই বাবদ। ওনারা যদি আপনাদের সহযোগিতা আবারও চায়, তাহলে সেটা করবেন? মানে কোনো হয়তো কোনো বিভাগে যেতে বা বুঝতে পারছে না বা আবেদন করার ক্ষেত্রে ওনারা এলে, ওনারা
যদি আমাদের সাধ্যের মধ্যে কিছু হয় তাহলে আমরা অবশ্যই তার মধ্যে সাহায্য করব, কারণ একটা পরিবারের ভালো হোক সেটা আমরা সকলেই চাই। আর এছাড়া আর কি, বিষয়টা তো মর্মান্তিক, ছাত্র তো হ্যাঁ, অবশ্যই বিষয়টা তো মর্মান্তিক ছিল এবং পরিবারের অবস্থা এখন খারাপ আমরা কাছে শুনলাম। তো সেই পরিবার যদি ভালো কিছু একটা পায় তো আমাদের সবারই ভালো লাগবে। আপনার নাম পরিচয়? আমার নাম শক্তি প্রসাদ চক্রবর্তী, প্রধান শিক্ষক হরিয়া। এর মধ্যে স্কুল চলাকালীন পরীক্ষা দিতে দিতে একটা বাচ্চা গুলিবিদ্ধ হলো, 2014 সালের ঘটনা। আর তার পরবর্তীকালে আশ্বাস দেওয়া হয়েছে তৃণমূলের একদম উপর মহল পর্যন্ত তার পাশে থাকার জন্য। এখনো পর্যন্ত তার বাড়িতে আবাস যোজনা বলুন, ন্যূনতম কোনো সরকারি সহযোগিতা বলুন, কিছুই পাইনি। অনাহারে দিন যাচ্ছে, কী বলবেন? দেখুন, 2014 সালে ফুলিয়ার একটি স্কুলে বিরাট দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। আমার মনে আছে তখন যে স্কুলের মধ্যেই একটি ছেলে গুলিবিদ্ধ হয় এবং যে প্রধান অভিযুক্ত ছিল সে হচ্ছে তৃণমূলের একজন নেতা, ফুলিয়ার সর্বোচ্চ তৃণমূলের নেতা, তার ভাইপো গুলি করে ছেলেটাকে মেরে ফেলে। এবং পরবর্তী গরিব মানুষ আমরা একসময় ওর পাশে ছিলাম, বিভিন্ন সময়ে আমাদের কাছে এসছে, সহযোগিতা করেছে। কিন্তু আলটিমেট তৃণমূলের নেতা, মন্ত্রীর তারা সকলেই এসছিলেন ওর কাছে এবং বলেছিল যে ছেলেটাকে বাঁচিয়ে দিতে হবে, যেহেতু তৃণমূলের লোক গুলি করেছে তার জন্য বাঁচিয়ে দিতে হবে, তারা সব সহযোগিতা করবে। কিন্তু আলটিমেট কিছুই করে, এরা কিছুই করেনি। ফলে পরিবারটা কোনো সরকারি পরিষেবা এতদিন পায়নি। তবে আমি চেষ্টা করবো যে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওর ঘর বা অন্যান্য বিষয় যাতে ওর পরিবার পায় সে বিষয়টা আমি দেখব, কারণ ছেলেটি বেঁচে থাকলে এতদিনে প্রাপ্তবয়স্ক হতো এবং নিশ্চিতভাবে কোনো কাজ করতো, তার বাবা মাকে দেখতে পারে। খুব দুর্ভাগ্য। ক্ষেত্রেও তাই এই ধরনের মা যদি জানতে জানতে বলছেন আমার ছেলে চলে গেল, সে 5 বছর জেল খেটেই বেরিয়ে পড়লো, যে সে বহাল তবিয়তে জীবনযাপন করছে। হ্যাঁ, পশ্চিমবাংলায় তো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থাকেই সম্মান করেন, প্রধান বিচারপতির নামে গালিগালাজ করছেন, যা ইচ্ছা তাই করছে। পশ্চিমবাংলার বিচার ব্যবস্থা নেই। পশ্চিমবাংলায় একমাত্র হাইকোর্ট হচ্ছে মাঝে মাঝে রায় দেয় গরিব মানুষের পক্ষে, তাছাড়া সাধারণ মানুষের পক্ষে। তাছাড়া পশ্চিমবাংলার বিচার ব্যবস্থাকে ধ্বংস করার দিকে নিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। বিচারপতিদের থ্রেট করে, হুমকি দেন। তৎকালীন যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থবাবু, তার কাছেও গিয়েছিলেন, সুব্রত বক্সির কাছে গিয়েছিলেন, এমনকি কালীঘাটেও গেছিলেন, সুরাহা মিলল না। কি মনে করছেন? দেখুন, তৃণমূলের যে নেতাদের নাম আপনি বলছেন, পার্থ চ্যাটার্জি, সুব্রত বক্সি, আরও কার নাম বললেন, যারা ওনাকে আশ্বস্ত করেছিলেন যে সহযোগিতা করবেন, প্রত্যেকেই লম্পট চিঠিবাজ, 420। এরা নিজেদের টাকার পাহাড় তৈরি করেছে। এরা কি গরিব মানুষের কখনো ভালো করতে পারে? একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল, যেটা তৃণমূলের কাজ। আজও মুখ্যমন্ত্রী দিয়ে যাচ্ছেন চাকরি হারাদের, ঠিক সেভাবেই মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। নিশ্চিতভাবে আমি চেষ্টা করবো একজন ফুলিয়ার সন্তান হিসাবে ওই পরিবারের পাশে থাকবার। জীবন যন্ত্রণা নিয়েই চলছে তারা, ফলে তাদের পাশে থাকবার চেষ্টা করবো। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত। কে গুলি করলো? শিকিরাকিরণ স্কুলের ছাত্র। সেও ছাত্র? হ্যাঁ। সেও কি 11 ক্লাসে পড়তো? হ্যাঁ, সে কোন ক্লাসে পড়তো অত জানি না। কী কারণে? কি হয়েছিল স্কুলে অত জানি না। ও স্কুলে পড়তো, ও স্কুলে পড়তো, পড়ার পরে তারপরে হচ্ছে আমি তো অত সঠিক জানি না যে কি হয়েছে না হয়েছে, তারপর মেরে দিতে হবে। পরবর্তীকালে কি শুনলেন? মানে ওরা কিছু অনুমান, কিছু একটা ভুল হতে পারে। হ্যাঁ, ওই পরে সেই বুধবারে পরীক্ষা ছিল, মঙ্গলবারের দিন আমাকে এসে বললো মা একটু দুর্জয়ের সাথে, মানে পাশের স্কুলের ছাত্রের সাথে আমার একটু গন্ডগোল হয়েছে। তারপরের দিনকে বিকালবেলা সন্ধ্যেবেলা ওকে আবার ফোন করে ডেকে নিয়েছে আমার ছেলেকে, রাত সন্ধ্যেবেলা ডেকে নিয়ে বললো রজায় যা হওয়ার হয়ে গেছে, ভুল বুঝাবুঝি মিটিয়ে নিলাম, পরীক্ষা দিতে আসিস তুই। বুধবারের দিন আমাকে রাত্রে এসে বলছে মা আমাদের কী হয়েছে, তোর এতটা বলছিস আবার মারাত্মক কিছু হয়েছে নাকি, আমি যাবো স্কুলে? বলছে না কিছু হয়নি, ও একটু ধাক্কাধাক্কি মতন হয়েছে, তাছাড়া কিছু হয়নি, তুমি কী করতে যাবা? তারপরে পরের দিনকে শুনছি ওরকম অবস্থা। প্রেম ঘটিত কিছু ছিল না, ওই মেয়েদের সাথে প্রেম ঘটিত ওর সাথে কিছু ছিল না, দুর্জয় ওর সাথে বড়পোতা আরবান্দি মেয়েদের সাথে মনে হয় কিছু ছিল, ওই একসাথে পড়াশোনা করতো দুইজনা। না, আপনার ছেলে ওর বন্ধু হওয়ার কারণে, মেয়েটির বন্ধু হওয়ার, হ্যাঁ সেই কারণে, হ্যাঁ এই জন্যে মেরে দিয়েছে। তারপরে এই ছেলের এই ঘটনা ঘটার পর আপনারা গিয়েছিলেন কোথাও? সব জায়গায় গিয়েছি, স্কুলে গিয়েছি, স্কুল থেকে বললো যে হ্যাঁ আমরা সব কিছু করবো, আমরা হচ্ছে বড় ছেলের একটা কাজের ব্যবস্থা করে দেবো,
আমরা লিখিতও দিয়েছে বিদ্যামন্দির স্কুল থেকে, চিঠি লিখে দিয়েছে যে এই চিঠি নিয়ে আপনি উপরে যান। আপনার পরিবার এখন কজন আছে? কি 3 জন, আমার ছেলে, আমার হাজবেন্ড আর আমি। কি করেন? স্বামী কি করেন? স্বামী যুগালির কাজ করে, ও কাজ করতে পারে না, একদিন করে একদিন করে না। কিভাবে চলছে সংসার? সংসার ওই ওরকম করেই চলছে, খুব কষ্টের উপরে আছি। ছেলে কি করে? ছেলে ওই কলকাতায় সোনার কাজ করতো, করার পরে এই ছোট ছেলেটা মারা যাওয়ার পরে সেদিনকে বাড়ি আসলো, এসে কাজটা চলে যায়, কাজ নেই। তারপরে এখন 7 দিন পরে একদিন যায় যুগলের কাছে, একদিন যায় না। মানে মনের অবস্থা ভালো না সেই থেকে? অবস্থা ভালো না। এই যে একটা যুগ পার হয়ে যেতে চললো, 11টা বছর হয়ে গেল, কোনো সহযোগিতা কিছু পাননি সরকার? না, কিচ্ছু পাইনি। কোথায় গিয়েছিলেন? গিয়েছি কৃষ্ণনগর, রানাঘাট, কালীঘাটে, সুব্রত বক্সি কাছে, কলকাতায়, শিক্ষা মন্দিরে, মানে সব জায়গায় যাওয়া হয়েছে। কালীঘাট মানে মুখ্যমন্ত্রীর বাড়িতেও গিয়েছিলেন? হ্যাঁ, বাড়িতেও গিয়েছি। দেখা হয়েছিল? না, মুখ্যমন্ত্রীর দেখা হয়নি। শিক্ষামন্ত্রী কি জানিয়েছিল? শিক্ষামন্ত্রী সুব্রত বক্সি বলেছিল যে মানে ইয়েতে যেতে, ওই শিক্ষা মন্দিরে যেতে, যেখানে ওইখানেও যাওয়া হয়েছিল। তারপর নবান্নতেও গিয়েছিলেন? হ্যাঁ, নবান্নতেও গিয়েছিল অনেক সময়, মানে 12 বছর ধরে জমা দিয়ে যাচ্ছে, আমাকে খালি ঘুরিয়ে যাচ্ছে। সেই সময় তো জনপ্রতিনিধি এখানকার অনেকেই এসেছিলেন। হ্যাঁ, সবাই আমার বাড়িতে এসেছিল। কি বলতেন তারা? আপনার চিন্তা নেই, যা হারিয়ে গেছে সেটা তো দেবো না, টেনশন করবেন না, আপনি বড় ছেলের একটা চাকরি দেবো, আমার বাড়িতে এসে বলে গেছি। সেই জন্য তো এখন এই যে জনপ্রতিনিধিরা আর খোঁজ খবর নেয় না, আর কোনো খোঁজ খবর নেয় না। কোনো সরকারি ঘর কিংবা কিছু এই তো ঘরের তো না, কিচ্ছু দেয়নি আমাকে, কোনো রকম সহযোগিতা কিছু? না, কিচ্ছু পাইনি। কি চাইছেন এখন? আমি এখন আমার বড় ছেলের একটা কাজ চাইছি, আর কি যাবো। আর এই যে বিচারটি তো হয়েছিল নিশ্চয়ই? হ্যাঁ, বিচার তো হলোই না কিছু। ওই মানে 6-7 বছর ওরা জেল খেটেছিল, জেল খেটে বাড়ি চলে এসছে, ওদের মতন ওরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার সন্তান তো নেই, আমার সন্তান তো চলে এসছে। যে মেন দোষী হোমে ছিল সেখান থেকে জামিন নিয়ে চলে গেছে। তাহলে সেক্ষেত্রে মানে বিচার বিচার সন্তুষ্ট সঠিক নন? না, আমি যেটা চেয়েছি সেই সঠিক বিচার হয়নি। আমার এদিকে সহযোগিতাও কিছু নেই। না। কি চাইছেন এখন? আমি চাচ্ছি দোষীদের শাস্তি হোক, আমার ছেলের একটা কোনো ব্যবস্থা হোক, কাজের ব্যবস্থা। কি নাম? রমা ঘোষ, জায়গার নাম? বুইচা ব্যঙ্গত্ব কলোনি। ছেলের নাম? হোসেন ঘোষ। বাবা? দীপক ঘোষ। কত সালে মারা যায়? 2014 সালে। স্কুলের মধ্যে? হ্যাঁ, বিদ্যামন্দির স্কুলের মধ্যে, স্কুল চলাকালীন, স্কুল তখন চলছিল, ওর পরীক্ষা হয়ে গেছিল, ওর খাতাটা জমা দিয়ে ওর নিচে এসেছিল, জল খেতে এসে তখন মেরে দেয়। ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।